এই গল্পটি ইন্ডিয়ার একটি ছোট গ্রামে বসবাসকারী এক অতি সিম্পল মেয়ে তৃষ্ণার। বলা হয় যে একজন মালির কাজ হলো বাগানের যত্ন নেওয়া, কিন্তু সেই মালির নিয়তি যদি গোলাপের উপর খারাপ হয় তবে তাকে ছিঁড়ে যাওয়া থেকে কে বাঁচাতে পারে। কিন্তু হয়তো সে ভুলে গিয়েছিল যে গোলাপেরও কাঁটা থাকে, আর কিছু কাঁটা এতটাই বুনো হয় যা স্পর্শকারীর হাতকে ক্ষতবিক্ষত করে দেয়। যাই হোক, তৃষ্ণার এই গল্পে প্রবেশের আগে আমাদের কাজ এবং এই গল্পগুলি যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পের দ্বিতীয় অধ্যায় জয়কে নিয়ে। জয় ব্রিটেনে পড়াশোনা শেষ করে রিসেন্টলি ভারতে ফিরে এসেছে। এখন তাকে তার বাবার কোটি টাকার হোটেল ব্যবসায় কাজ করতে হবে। ছোটবেলা থেকেই তার জীবনযাপন পুরোপুরি ব্রিটিশ ধাঁচের এবং হিন্দিতে তার হাত বেশ কাঁচা। এক সন্ধ্যায় জয় তার এনআরআই বন্ধুদের নিয়ে শহরে ঘুরতে বের হয়। ঘুরতে ঘুরতে তারা একটি চমৎকার হেরিটেজ স্টাইলের হোটেলে পৌঁছায়। সেখানে রাজস্থানী লোকসঙ্গীত বাজছিল এবং হোটেলের স্টাফরা অতিথিদের স্বাগত জানাতে ডান্স করছিল। নাচতে থাকা সেই মুখগুলোর মধ্যে তৃষ্ণার মুখটিও ছিল। নাচ শেষ হওয়ার পর জয় তৃষ্ণার দিকে তাকায়। সে তার সাথে কথা বলতে এগিয়ে যায়। সে জানতে পারে যে তৃষ্ণা এখানকার স্থায়ী স্টাফ নয়, বরং একজন টেম্পোরারি স্টাফ। তার বয়স মাত্র ১৯ বছর। বাড়ির পরিস্থিতি এমন ছিল যে স্কুলের পর সে পড়াশোনা চালিয়ে যেতে পারেনি এবং কাজে ব্যস্ত হয়ে পড়ে। হোটেলের শিফট শেষ হওয়ার কয়েক ঘন্টা পর তৃষ্ণা যখন এক বান্ধবীর সাথে হেঁটে বাড়ি ফিরছিল, পথে আবার জয় ও তার বন্ধুদের সাথে দেখা হয়। তারা গাড়ি থামিয়ে মেয়ে দুটিকে লিফট দেওয়ার প্রস্তাব দেয়। তারা ১৯-২০ না করে এবং তৃষ্ণা ও তার বন্ধুকে নিরাপদে তাদের বাড়িতে পৌঁছে দেয়। এই সাক্ষাৎ যদি এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকত তবে সবকিছু ঠিকই থাকত, কিন্তু তৃষ্ণার জীবনে খুব শীঘ্রই এমন কিছু ঘটতে যাচ্ছিল যা তার পৃথিবীকে এক ভিন্ন দিকে নিয়ে যাবে। তৃষ্ণার বাবা সবজি পরিবহনের ব্যবসা করেন। তার একটি পিকআপ ভ্যান আছে। ভ্যান ভরার জন্য তাকে বলদের মতো খাটতে হয়। পরিবার যাতে সচ্ছলভাবে চলতে পারে সেজন্য তিনি ভোরে ঘর থেকে বেরোন এবং অনেক রাতে ফেরেন। সেটা ছিল এক অশুভ সকাল। তৃষ্ণার বাবা পিকআপ ভ্যানে সবজি ভরে বাজারে যাচ্ছিলেন। ভ্যানের পেছনের অংশে সবজির দেখাশোনার দায়িত্ব ছিল তৃষ্ণার। ক্রমাগত কাজ করে বাবা ক্লান্ত ছিলেন এবং গাড়ি চালানোর সময় হঠাৎ তার ঝিমুনি আসে। মাত্র এক মুহূর্তের অসতর্কতা আর একটি দ্রুতগামী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। অ্যাক্সিডেন্ট এতই শক্তিশালী ছিল যে প্রত্যক্ষদর্শীদের আত্মা কেঁপে উঠছিল। ভ্যানের সামনের অংশটি পুরোপুরি দুমড়ে মুছে যায়। মনে হচ্ছিল যেন তৃষ্ণার বাবা দুটি লোহার পাতের মাঝে পিষ্ট হয়ে গেছেন। কিন্তু ভাগ্য হোক বা প্রকৃতির লিখন, তিনি বেঁচে যান, যদিও এর জন্য চড়া মূল্য দিতে হয়েছিল। বাবা মারাত্মকভাবে আহত হন। তিনি কতদিনে সুস্থ হবেন তা নিশ্চিত করে কিছু বলা যাচ্ছিল না। তৃষ্ণাও সেখানে নিরাপদ ছিল না। তার একটি হাত ভেঙে গিয়েছিল এবং তাতে প্লাস্টার করা হয়েছিল। কিছুদিন পর জয় যখন তার বন্ধুদের এগিয়ে দিতে জয়পুর বিমানবন্দরে যাচ্ছিল, সে তৃষ্ণাকে তার বাড়ির বাইরে রাস্তার ধারে বসে থাকতে দেখে। তার হাতে প্লাস্টার দেখে জয় গাড়ি থামায়। কথা বলে সে সেই ভয়াবহ দুর্ঘটনার কথা জানতে পারে। এখানে জয় তার হৃদয়ের উদারতা দেখায়। সে খুব আপন করে বলে, জয়পুরে আমার বাবার একটি বড় হোটেল আছে। তুমি চাইলে আমি তোমাকে সেখানে কাজের ব্যবস্থা করে দিতে পারি। আজকের যুগে যেখানে সবাই শুধু নিজের স্বার্থের কথা ভাবে, সেখানে একজন অপরিচিত মানুষের পক্ষে এমনভাবে অন্যকে সাহায্য করা সহজ ছিল না। প্রায় ১ মাস পর তৃষ্ণার কাছে একটি চিঠি আসে। তাতে জয়পুরের হোটেলের চাকরির বেতন এবং যাতায়াতের ভাড়ার জন্য ৫০০ টাকা ছিল। এই সিদ্ধান্ত নেওয়া তৃষ্ণার জন্য সহজ ছিল না। এক অজানা শহর, এক অপরিচিত মানুষের উপর ভরসা, কিন্তু দারিদ্র্যের ক্ষুধা এবং পরিবারের চিন্তা ভয়কে পেছনে ফেলে দিল। সংসারে খরচ চালানো এবং বাবার চিকিৎসার তাগিদে সে ঘরের সীমানা পেরিয়ে বাইরে পা রাখল। বাসে করে সে জয়পুর পৌঁছায়। বাসস্ট্যান্ডে জয় নিজেই তার মোটরসাইকেল নিয়ে তাকে নিতে আসে। সে তৃষ্ণার মালামাল বাসস্ট্যান্ডের লাগেজ কাউন্টারে রেখে বলে যে তার ড্রাইভার পরে এসে সেগুলো নিয়ে যাবে। এরপর এক অদ্ভুত যাত্রা শুরু হলো। জয় তাকে শহরের ভিড় থেকে দূরে নির্জন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল। বাইকটি অনেকক্ষণ ধরে চলতে থাকে। যে কেউ ভয় পেতে পারত। একলা মেয়ে, অজানা রাস্তা এবং শহর থেকে অনেক দূরে, কিন্তু নিষ্পাপ তৃষ্ণা জয়কে পুরোপুরি বিশ্বাস করেছিল। সে একটি প্রশ্নও করেনি এবং শেষ পর্যন্ত জয়ের সিদ্ধান্তটি সঠিক বলে প্রমাণিত হল। সে তাকে শহরের কোলাহল থেকে দূরে তার বাবার পুরনো হেরিটেজ হোটেলে নিয়ে আসে। এটি কোনো সাধারণ ভবন ছিল না। পুরনো দিনে এটি রাজাদের প্রাসাদ ছিল। সময় বদলেছে, গণতন্ত্র এসেছে এবং রাজাদের এই প্রাসাদটি চমৎকার হোটেলে রূপান্তরিত হয়েছে। যেহেতু তৃষ্ণার হাতে তখনও প্লাস্টার ছিল এবং সে ভারী কাজ করতে পারছিল না, তাই জয় তাকে একটি বিশেষ দায়িত্ব দেয়। তাকে হোটেলের বাগানের পাখিদের যত্ন নিতে হতো। এখন তৃষ্ণাকে সেই খাঁচায় বন্দি পাখিদের দেখাশোনা করতে হতো। হয়তো অজান্তেই সেও এখন একটি সোনার খাঁচার দিকে এগিয়ে যাচ্ছিল। ধীরে ধীরে তৃষ্ণার মন এই নতুন জায়গা এবং কাজে পুরোপুরি মজে গেল। কয়েকদিন পর যখন তার হাতের প্লাস্টার খোলা হলো, সে আরও দ্রুত কাজ শুরু করল। সে এখন পূর্ণ সময়ের ওয়েটার হয়ে গিয়েছিল এবং হোটেলের সব কাজ খুব দ্রুত শিখে নিয়েছিল। কিন্তু কাজের সময় একটি জিনিসের কোনো পরিবর্তন হয়নি, তা হল জয়ের দৃষ্টি। জয়ের চোখ সব সময় তৃষ্ণাকে অনুসরণ করত। তাকে খুশি করতে এবং মুগ্ধ করতে জয় এমনকি তার ছোট স্টাফ কোয়ার্টার রুমে একটি টিভিও বসিয়ে দেয়। তৃষ্ণার কাছে এই সবকিছুই ছিল খুব নতুন এবং বিশেষ। একদিন জয়ের বাবা ব্রিটেন থেকে ভারতে আসেন। জয় খুব উৎসাহের সাথে তৃষ্ণার সাথে তার বাবার পরিচয় করিয়ে দেয় এবং বলে যে সেই একমাত্র মেয়ে যার উপস্থিতিতে তার প্রিয় পাখিরা ভালো থাকে। জয়ের অনুপস্থিতিতে তার বাবা তৃষ্ণাকে পাখির খাঁচার কাছে নিয়ে যান। তিনি বৃদ্ধ ছিলেন এবং তার চোখের দৃষ্টি ছিল অত্যন্ত ক্ষীণ। তাকে বেশ ফ্যাকাশে দেখাচ্ছিল। তিনি
বললেন, আমার ছেলে তোমার খুব প্রশংসা করে। তিনি আরও বললেন, তৃষ্ণা খুব সুন্দর। এরপর তার দুর্বল দৃষ্টির অপূর্ণতা মেটাতে তিনি নিজের হাত দিয়ে তৃষ্ণার মুখের গঠন অনুভব করতে লাগলেন। তৃষ্ণার মুখে তার বলিরেখা পরা হাতগুলো বুলছিল, যেন তিনি আঙুল দিয়ে তার সৌন্দর্য দেখার চেষ্টা করছেন। তিনি একটি অদ্ভুত প্রশ্ন করলেন, জয় কি তোমার ভালো যত্ন নেয়? সরল স্বভাবের তৃষ্ণা এই প্রশ্নের গভীরতা বুঝতে পারেনি। সে ভাবল, জয়ের যত্ন নেবার কি প্রয়োজন? তিনি আমাকে চাকরি দিয়েছেন, থাকার জায়গা দিয়েছেন, এটাই তো যথেষ্ট। সে চুপ করে রইল। বাবার ফিরে যাবার পর জয়ের আচরণ বদলাতে শুরু করল। সে এখন তৃষ্ণার আরও কাছাকাছি আসার চেষ্টা করছিল। তৃষ্ণা এখন প্রায়ই তার ঘরে খাবার নিয়ে যেত। মাঝে মধ্যে জয় ভুল করে তাকে স্পর্শ করার চেষ্টা করত। তার স্পর্শ এবং আচরণ থেকে এটা স্পষ্ট ছিল যে সে তৃষ্ণার প্রেমে পড়েছে। তৃষ্ণাও অতটা নির্বোধ ছিল না। সে বুঝতে পারছিল যে জয় তাকে পছন্দ করে। জয়কে ভালো মানুষ মনে হলেও তৃষ্ণার মনে ভয় ছিল। জয় এক ধনী হোটেল মালিকের ছেলে, আর সে সাধারণ এক স্টাফ। সামাজিক মর্যাদারও একটা বিষয় ছিল। তাদের পরিচয় বা মর্যাদা কোনোটাই মিলত না। যদিও মন বলতো ভালোবাসা থাকলে এসবের কোনো মানে নেই, তবুও একটা দ্বিধা থেকে যেত। তখন জয় এক নতুন চাল চালল। সে তৃষ্ণাকে বলল, আমি চাই তুমি হোটেল ম্যানেজমেন্টের একটি কোর্স করো। তুমি চাইলে ভর্তি হতে পারো, এতে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তৃষ্ণা ভাবল, সে তো আগে পড়ালেখা ছেড়েই দিয়েছিল, এখন সব কত ভালো চলছে, চাকরি, টিভি, মালিকের ভালোবাসা, আর এখন পড়াশোনার সুযোগ। মনে হচ্ছিল ভাগ্য যেন তার দুই হাত ভরে দিচ্ছে। কিন্তু সে হয়তো ভুলে যাচ্ছিল যে ভাগ্য যখন প্রয়োজনের চেয়ে বেশি সদয় হতে শুরু করে, তখন বুঝে নিতে হবে যে এর জন্য বড় কোনো মূল্য দিতে হবে। সময় তার নিজস্ব গতিতে চলছিল। একদিন তৃষ্ণা জয়ের কাছে ছুটি চাইল। তার এক বন্ধুর বিয়েতে অন্য বন্ধুদের সাথে তাকে যেতে হবে। জয় তাকে যেতে দিল। বিয়েবাড়ি পৌঁছতে দেরি হয়ে গিয়েছিল এবং তৃষ্ণা একাই বেরিয়েছিল। কিন্তু রাতের অন্ধকার আর একা মেয়ে দেখে কিছু বখাটে তাকে অনুসরণ করতে শুরু করল। তৃষ্ণার জীবন বিপদে ছিল, কিন্তু ভাগ্যক্রমে বের হওয়ার আগে সে জয়কে ফোন করেছিল। জয় তার বাইক নিয়ে হিরোর মতো সেখানে পৌঁছালো এবং তাকে ওই গুন্ডাদের হাত থেকে বাঁচালো। কিন্তু বিপদ তখনও কাটেনি। তা কেবল তার রূপ বদলাতে যাচ্ছিল। শহর থেকে ফেরার পথে জয় হঠাৎ এক নির্জন রাস্তায় মোটরবাইক থামালো। চারপাশ ছিল নিস্তব্ধ ও অন্ধকার এবং তারা দুজনেই ছিল একা। সেই রাতে আবেগের জোয়ার এমন উচ্চতায় পৌঁছল যে সব সীমা লঙ্ঘিত হল। তৃষ্ণা ও জয়ের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে উঠল। পরদিন সকালে যখন সূর্য উঠল, তা তৃষ্ণার জন্য গভীর অন্ধকার নিয়ে এলো। সে অনুভব করল যে এটা ভালোবাসা ছিল না, ছিল কেবল মুহূর্তের ভুল। তার মনে হল সে জয়ের কাছে কেবল সময় কাটানোর একটি মাধ্যম। নিজের সীমা ভেঙে যাওয়ায় সে গভীরভাবে মর্মাহত হল। সারা রাত সে কাঁদল। সে সিদ্ধান্ত নিল যে সে আর এখানে থাকবে না। পরদিন কাউকে কিচ্ছু না জানিয়ে সে তার সব জিনিসপত্র গুছিয়ে জয়পুর থেকে নিজের গ্রামে ফিরে গেল। সে খেলনা হিসেবে ব্যবহৃত হতে চায়নি। বাড়িতে পৌঁছেও সে শান্তিতে থাকতে পারল না, বরং তাকে কটূক্তি শুনতে হল। তার বাবা তখনও পুরোপুরি সুস্থ হননি এবং ঋণের বোঝা ছিল। পরিবার ক্ষুব্ধ ছিল যে সে এত ভালো আয়ের একটি চাকরি ছেড়ে দিয়েছে। পরবর্তী 3 মাস তৃষ্ণা কোনোভাবে কাটাতে শুরু করল। সে জমিতে কাজ করত এবং মাকে সাহায্য করত। কিন্তু এরপর তার শরীরে কিছু পরিবর্তন দেখা দিতে শুরু করল। প্রথমে সে ভেবেছিল তার শরীর খারাপ, কিন্তু যখন সে দেখল যে 3 মাস ধরে তার পিরিয়ড হয়নি, তখন তার মাথায় আকাশ ভেঙে পড়ল। তৃষ্ণা অন্তঃসত্ত্বা ছিল। গ্রামে কলঙ্কিত হওয়ার ভয়ে তার পরিবার এক নিষ্ঠুর সিদ্ধান্ত নিল। তারা তাকে অবর্ষণ করাতে বাধ্য করল। তৃষ্ণার মন এবং শরীর উভয়ই চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। এই পাপ লুকাতে তাকে অন্য একটি শহরে তার কাকার বাড়িতে পাঠিয়ে দেওয়া হল। তৃষ্ণা তার কাকার শহরের একটি ফ্যাক্টরিতে কাজ শুরু করল। সে যখন তার পুরনো জীবন ভুলতে চেষ্টা করছিল, তখনই অতীত আবার তার সামনে এসে দাঁড়ালো। জয় তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে এলো। সে প্রথমে গ্রামে গিয়েছিল এবং তারপর ফ্যাক্টরিতে এলো। জয় তাকে দেখা মাত্রই জড়িয়ে ধরল এবং অভিযোগের সুরে বলল, তুমি কেন সবকিছু ছেড়ে এভাবে পালিয়ে এলে? আমি তোমাকে কতবার ফোন করেছি, কিন্তু তোমার নম্বর বন্ধ ছিল। দুনিয়ার কথা ভেবো না, আমি সব সময় তোমার পাশে আছি। জয় তাকে একটি নতুন স্বপ্ন দেখালো। সে বলল, আমি ফিল্ম প্রোডাকশনের কাজ শুরু করতে মুম্বাই যাচ্ছি, আমি তোমাকে সাথে নিয়ে যেতে চাই। জয়ের মিষ্টি কথা আবারও তৃষ্ণার মন জয় করে নিল। সে ভাবল হয়তো জয়কে বুঝতে সে ভুল করেছিল। সে তাকে এই কঠিন পরিস্থিতিতে একা ফেলে যাবে না। তৃষ্ণা আবারও তাকে বিশ্বাস করতে শুরু করল, কিন্তু তার মনে একটি ভয় রয়েই গিয়েছিল। সে জয়ের কাছে তারা বর্ষণের কথা বলেনি। সে ভয় পাচ্ছিল যে জয় যদি জানতে পারে সে তাদের সন্তানকে নষ্ট করে দিয়েছে, তবে হয়তো তাকে ছেড়ে চলে যাবে। মুম্বাইয়ের জীবনযাপন জয়পুরের মতো শান্ত ও মার্জিত পরিবেশ থেকে সম্পূর্ণ আলাদা ছিল। জয়ের মাধ্যমে তৃষ্ণা এক নতুন জগতে প্রবেশ করল। জয়ের বন্ধুরা ছিল ফিল্ম ইন্ডাস্ট্রির, কেউ মিউজিক ডিরেক্টর, কেউ লেখক, কেউ অভিনেতা। তৃষ্ণার ছোটবেলা থেকেই নাচের প্রতি ঝোঁক ছিল। একটি পেশাদার নাচের ক্লাসে ভর্তি হয়ে সে যেন নতুন জীবন ফিরে পেল। জয় ও তৃষ্ণার মধ্যে আর কোনো বাধা ছিল না, দূরত্ব খুঁজে গিয়েছিল। শুটিং সেট থেকে শুরু করে গভীর রাতের পার্টি, তারা সব সময় একসাথেই থাকত। তাদের একদম নিখুঁত জুটি মনে হতো। সবকিছু এত সুন্দরভাবে মিলে যাচ্ছিল যে ভয় হচ্ছিল কেউ নজর না দিয়ে ফেলে। আর সেটাই হলো। এক সন্ধ্যায় লন্ডন থেকে একটি ফোন এলো। জয়ের বাবার হার্ট অ্যাটাক হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। জয়কে অবিলম্বে ব্রিটেনে যেতে হবে। সে
সেই সন্ধ্যায় জয় বলল, আমি বাড়ি গিয়ে পরিবারের সাথে আমাদের সম্পর্কের বিষয়ে কথা বলবো। জয়ের এই কথায় তৃষ্ণা অবাক হয়ে গিয়েছিল। সে আশা করেনি যে জয়ের পরিবার তাকে মেনে নেবে, কিন্তু জয়ের কনফিডেন্স দেখে সে সাহস পেল। এই ইমোশনাল মুহূর্তে তৃষ্ণা তার মনের সবথেকে বড় সিক্রেট কথাটি খুলে বলার সিদ্ধান্ত নিল। সে জয়কে তার প্রেগনেন্ট হওয়ার এবং অবর্শন করানোর সত্যিটি জানিয়ে দিল, কারণ সে চেয়েছিল তাদের মাঝে যেন কোনো মিথ্যে না থাকে। কিন্তু জয়ের প্রতিক্রিয়া ছিল তার প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত। সে প্রচণ্ড রেগে গেল। তৃষ্ণা কেন একা এত বড় সিদ্ধান্ত নিল, সেই রাগে সে ফেটে পড়ল। সে জয়কে কোনো তথ্যই দেয়নি। জয় এটাকে তার সাথে প্রতারণা হিসেবে গণ্য করতে শুরু করল। পরের দিন সকালে যখন সে ব্রিটেনের উদ্দেশ্যে রওনা হচ্ছিল, তার চোখে কোনো ভালোবাসা ছিল না, ছিল কেবল রাগ। যাওয়ার সময় সে তৃষ্ণাকে কিছু টাকা দিয়ে বলল, আমি শীঘ্রই ফিরব। কিন্তু সে আর শীঘ্রই ফিরল না। দিন সপ্তাহে গড়াল, সপ্তাহ মাসে। জয়ের কোনো ফোন বা মেসেজ আসছিল না। পরের মাসে বাড়িওয়ালা এসে তৃষ্ণাকে বিপাকে ফেলে। সে জানায় যে বাড়ির ভাড়ার মেয়াদ শেষ হয়ে গেছে এবং আগামী সপ্তাহে নতুন ভাড়াটে আসবে। জয় তাকে বাড়ি ছাড়ার বিষয়ে কিছুই জানায়নি। নিরুপায় হয়ে সে তার নাচের দলের বন্ধুদের সাথে একটি ছোট ফ্ল্যাটে গিয়ে উঠল। এখন তৃষ্ণার মন তিক্ততায় ভরে উঠল। তার মনে হল জয় তাকে কেবল ব্যবহার করেছে। রাজস্থানে তাকে ভালো লেগেছিল, তাই চাকরির প্রলোভন দিয়ে রিলেশন তৈরি করেছিল। মুম্বাইতে তাকে লিভ ইন পার্টনারের মতো রাখল এবং যখন ইচ্ছা হল বা সমস্যা দেখল, তখন দুধ থেকে মাছির মতো তাকে ছুঁড়ে ফেলে দিল। এটা কি কেবল লালসা মেটানোর একটি উপায় ছিল? তার ভালোবাসা কি তবে কেবল নাটক ছিল? তৃষ্ণা যখন নিজের সবটুকু সাহস সঞ্চয় করে জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কয়েক মাস পর জয়ের ফোন এলো। যখন তাদের দেখা হল, জয় ক্ষমা চাইল। সে ব্যাখ্যা করল যে বাবার অসুস্থতা নিয়ে সে এতটাই ব্যস্ত ছিল যে যোগাযোগ করতে পারেনি। জয় তাকে জানালো যে তার বাবার অবস্থা খুবই খারাপ এবং তাকে জয়পুরে গিয়ে তাদের পারিবারিক ব্যবসা সামলাতে হবে। তাকে চিরতরে মুম্বাই ছাড়তে হবে। এরপর জয় তার আসল প্রস্তাবটি দিল। সে বলল, তোমাকে আমার পরিবারের কাছে নিয়ে যাওয়া বা বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমার সাথে চলো, আমি তোমাকে আবারও আমার হোটেলে চাকরি দেব। ভালোবাসার এই প্রকাশ এখন তৃষ্ণার কাছে যথেষ্ট মনে হল না। জয় তাকে নিজের কাছে রাখতে চেয়েছিল ঠিকই, কিন্তু স্ত্রী হিসেবে নয়। পৃথিবীর চোখে সে তাকে একটি বন্ধ ঘরে চাকরানি এবং নিজের প্রেমিকা বানিয়ে রাখতে চাইল। এখন পুরো ছবিটা পরিষ্কার। জয়ের ভালোবাসা ছিল একটি প্রতারণা মাত্র। সে তৃষ্ণাকে বিয়ে করত না। তার প্রতি জয়ের কোনো সহানুভূতিও ছিল না। তৃষ্ণা কেবল তার কাছে সময়ের একটি সুন্দর খেলনা হয়ে দাঁড়িয়েছিল, একজন সেক্স পার্টনার। জয়ের ভেতরে সেই সভ্য মানুষটি ততদিনে মারা গিয়েছিল। এখন সে কেবল তৃষ্ণাকে দিয়ে নিজের চাহিদা মেটাত। মুম্বাইতে যে ভালোবাসা ও সম্মান ছিল, জয়পুরের এই প্রাসাদে এসে সবকিছু ভেঙে চুরমার করে দিয়েছিল। জয় প্রায়ই কামসূত্রের বই পড়ত এবং তৃষ্ণাকে নতুন নতুন উপায়ে ব্যবহার করতে শুরু করল। যখন রাজস্থানী পোশাকে তার মন ভরে গেল, সে মুম্বাই থেকে ওয়েস্টার্ন পোশাক অর্ডার করল। সে তৃষ্ণাকে আধুনিক পোশাক পরিয়ে নিজের ব্যক্তিগত ল্যাপ ডান্সারের মতো নাচাত। তৃষ্ণার আত্মা কেঁপে উঠত, কিন্তু সে ছিল অসহায়। সে জানত যে পালিয়ে যাওয়ার কোনো পথ নেই। গতবার যখন সে পালিয়েছিল, জয় তাকে মাটির নিচ থেকে খুঁজে বের করেছিল। এবার পালালে সে আবার ফিরে আসতে বাধ্য হবে। সে বুঝতে পারল এই খাঁচা থেকে বের হওয়ার কোনো সহজ উপায় নেই, একটি রাস্তা আছে। এক রাতে নিজের লালসা শান্ত করার পর জয় বিছানায় নিশ্চিন্তে শুয়েছিল। তৃষ্ণার চোখে এখন আর জল ছিল না, বরং ছিল এক শীতল আগুন। সে চুপচাপ রান্নাঘরে গেল এবং সবজি কাটার একটি বড় ধারালো ছুরি নিয়ে এলো। পা টিপে টিপে সে ঘরে ফিরল। জয়ের চোখ বন্ধ ছিল। তৃষ্ণা এক মুহূর্তের জন্য দ্বিতীয়বার ভাবল না। সে ধীরে ধীরে জয়ের উপরে উঠল এবং পুরো শক্তি দিয়ে ছুরিটি জয়ের বুকে বসিয়ে দিল। জয়ের চোখ বিস্ময়ে বিস্ফোরিত হয়ে রইল, কিন্তু তৃষ্ণা সেখান থেকে সরল না। জয়ের দেহ নিথর না হওয়া পর্যন্ত সে সেখানেই বসে রইল। আজ শিকারী নিজেই শিকার হয়ে গেল। তৃষ্ণা কাপা কাপা হাতে নিজের জিনিসপত্র গুছিয়ে সেই রাতেই বেরিয়ে পড়ল। সে সোজা চলে গেল নিজের গ্রামে, বাবার বাড়িতে। সে ভেবেছিল সাইরেন বাজিয়ে পুলিশের গাড়ি হয়তো তাকে তাড়া করবে, কিন্তু অদ্ভুত বিষয় হল পরের দিন কেটে গেলেও কোনো পুলিশ বা তদন্তকারী সেখানে এলো না। এটা ছিল ঝড়ের আগের সেই নিস্তব্ধতা, যা তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। পরদিন সকালে তৃষ্ণা তার ছোট ভাই বোনদের স্কুলে পৌঁছে দেবার অজুহাতে বাড়ি থেকে বেরোল। তার সাথে লুকোনো ছিল সেই ছুরিটি যা দিয়ে সে জয়কে খুন করেছিল। সে গ্রামের মরুভূমির এক নির্জন জায়গায় চলে গেল। সেখানে বসে সে দীর্ঘক্ষণ শূন্যতার দিকে তাকিয়ে রইল। মরার সময় জয়ের সেই শেষ মুখটা বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল। জয়ের চোখের সেই বিস্ময় আর যন্ত্রণা তাকে অপরাধ বোধে দগ্ধ করছিল। তৃষ্ণা নিজেকে ক্ষমা করতে পারছিল না। তার ভয় হচ্ছিল যে পুলিশ তাকে কালই ধরে ফেলবে এবং তখন তার পরিবারের কত বড় কলঙ্ক হবে। অবশেষে সে তার চূড়ান্ত সিদ্ধান্ত নিল। সে বুক ভরে শ্বাস নিল এবং সেই একই ছুরিটি নিজের পেটে বসিয়ে দিল। বালির ওপর লাল রং ছড়িয়ে পড়তে লাগল। যে মালি গোলাপটিকে পিষে ফেলতে চেয়েছিল সে মারা গেছে ঠিকই, কিন্তু সেই গোলাপটিও নিজেকে কাঁটা দিয়ে ক্ষত বিক্ষত করে শেষ করে দিল। আশার আলো নিয়ে শুরু হওয়া তৃষ্ণার গল্পটি আজ বালির নিচেই চাপা পড়ে গেল। এই যন্ত্রণাদায়ক গল্পের আসল ভিলেন কে বলে আপনি মনে করেন? জয়ের লালসা, তৃষ্ণার দারিদ্র্য, নাকি সমাজের সেই ভয় যার কারণে
কারণে তৃষ্ণা নিজের জীবন বিসর্জন দিল? কমেন্ট করে আমাদের জানান এই মৃত্যুর জন্য এবং এই ধরনের ঘটনার জন্য আসলে কারা দায়ী। এই ধরনের ব্যাখ্যা ও সিনেমা সংক্রান্ত ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।